তো এবার আমি ইন্ডিয়ান হিন্দু বলাতে যখন আমার উপর আক্রমণ হতে পারে, তাহলে ওইখানকার হিন্দুদের উপর হয় না সেটা তো কোনো মানে গ্যারেন্টি নেই যে ওদের উপর হয় না। ওরা যখন আমায় মারছিল তখন চিল্লে চিল্লে মারছিল যে ইন্ডিয়ান হিন্দু এখানে কী জন্য এসছে, মারো একে মারো। সকালবেলা যখন উঠি দেখি ওখানে এলাকার মানুষ জড়ো হয়ে গেছে আমার বন্ধুর বাড়ির সামনে। তো জড়ো হওয়ার পর তারা আমার বন্ধুকে নানানভাবে, বন্ধুর পরিবারকে নানানভাবে হুমকি দেয় যে আমি যদি কোনো রকম আইনের দ্বারস্থ হই বা কোনো রকম থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করি তাহলে আমার বন্ধুর ফ্যামিলিকে মেরে ফেলাবে বা আমার বন্ধুকে মেরে ফেলাবে, এইভাবে তারা ধমকি দেয়। এবং ওখানকার সাধারণ মানুষেরাও তাদেরকে নানানভাবে ডিস্টার্ব করছে এবং থ্রেটনিং দিচ্ছে যে আমি এগুলো কেন করছি সেই বলে। আমি যে ইন্ডিয়ান হিন্দু, আমি তো নিজের প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছি, তো ওখানকার লোকাল হিন্দুদের অবস্থা কীরকম আপনি নিজেই বুঝতে পারছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক এবং বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুদের ওপর বারবার অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, তার মাঝেই বিগত বেশ কয়েক সপ্তাহ আগে ঠিক কলকাতা থেকে একজন যুবক তিনি বাংলাদেশে যান এবং সেখানে নিজের ব্যক্তিগত কারণে বেড়াতে যান এবং সেখানকার স্থানীয় যুবকের হাতে তাকে আক্রান্ত হতে হয়েছে এবং তারপর তিনি দেশে ফিরে আসেন, যা নিয়ে একের পর এক রাজনীতিক এবং রাজ্যের এবং দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মধ্যে তাপ উত্তাপ নানাভাবে জড়িয়েছে। আমাদের সাথে রয়েছেন সায়ন ঘোষ, যিনি কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ গিয়েছিলেন বেড়াতে একজন বন্ধুর বাড়িতে এবং সেখানে গিয়ে তাকে আক্রান্ত হতে হয়েছে সেখানকার বেশ কিছু যুবকের হাতে। প্রথম যে প্রশ্ন যাচ্ছি সেটা হলো, আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে এখন কেমন আছেন? আমি এই মুহূর্তে তো শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ আছি। আমার যে ক্ষত বিক্ষত হয়েছিলাম সেগুলো ঠিক হয়ে গেছে। আজকে আমি সেলাই কেটে ফেলবো। কবে গেছিলেন বাংলাদেশ এবং কি জন্য গেছিলেন? আমি নভেম্বরের 23 তারিখে গেছিলাম এই বছরের, আর বেড়াতেই গেছিলাম মেনলি, সাথে আমার একজন বন্ধুর সঙ্গে দেখাও করতে গেছিলাম। তো ঘটনাটি তার সঙ্গে দেখা করে ফেরার সময়ই হয়। মানে আপনি একজন বন্ধুর বাড়ি যান, সেখানে দেখা করে যখন ভারতে ফিরছিলেন তখনই আপনার ওপর আক্রমণ করা হয়েছে? না, ঠিক এরকম না। আমার ফেরার কথা ছিল 26 তারিখ রাতে। তো তার আগে আমার বন্ধুর সঙ্গে একটু বেড়াই, তো ঠিক সেই সময় ঘটনাটি ঘটে। এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি একের পর এক আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপর, সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আপনি তো নিজে চাক্ষুষ করেছেন সেই দৃশ্য, সত্যি কি এই ধরনের কোনো ঘটনা হচ্ছে বাংলাদেশে? দেখুন, আমি গিয়েছিলাম একটি জায়গায়, সেখানে তো আর আমি সম্পূর্ণ বাংলাদেশ তো ঘুরিনি। তো এবার আমি ইন্ডিয়ান হিন্দু বলাতে যখন আমার উপর আক্রমণ হতে পারে, তাহলে ওইখানকার হিন্দুদের উপর হয় না সেটা তো কোনো মানে গ্যারেন্টি নেই যে ওদের উপর হয় না। ঠিক কি হয়েছিল ওই দিন আপনার সাথে যদি বলেন? ওই দিন সন্ধ্যা রাত্রি 8:30টার দিকে আমি আমার বন্ধুর সাথে বেড়াই। তো সেই সময় 5-6 জন যুবক আমাকে আটক করে, আমাকে জিজ্ঞাসাবাদ করে যে প্রথমে তোকে তো কোনোদিন দেখিনি এখানে, প্রথম দেখছি, কোথায় থাকিস? আমি বললাম যে আমি ইন্ডিয়ায় থাকি। তারপর জিজ্ঞেস করে যে তুই হিন্দু? আমি বললাম হ্যাঁ আমি হিন্দু। ঠিক তারপরেই তারা আমাকে টেনে নিয়ে গিয়ে আমার টাকা পয়সা ফোন সব কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দেওয়াতে আমাকে মারধরও করে প্রচুর। তারপর যখন আমি আমার টাকা পয়সা ফোন ফেরত নেওয়ার চেষ্টা করি, তখন আমার মাথার পিছনে তারা পাথর দিয়ে আঘাত করে, যার ফলে আমার মাথা ওখানেই ফেটে যায়। তো আমার বন্ধু ওই দেখে আমায় বাঁচানোর জন্য আসে, তাকেও তারা প্রচুর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করে দেয়, তাকেও মারধর করে, তারও ফোন কেড়ে নেয়। এবং যখন ওখানে আমরা কোনো রকমের ঠেকানোর চেষ্টা করছি তাদেরকে, তারা আমার চোখের মধ্যে ছুরি চালানোর চেষ্টা করে। তো আমি একটু সরে যাওয়া, তোমার চোখের নিচে লাগে সেটা। আরও নানান জায়গায় আমার শরীরে তারা ক্ষতবিক্ষত করে। এবং কি ওরা যখন আমায় মারছিল তখন চিল্লে চিল্লে মারছিল যে ইন্ডিয়ান হিন্দু এখানে কী জন্য এসছে, মারো একে মারো। আপনি বলেছিলেন যে আমি শুধুমাত্র বেড়াতে এসেছি, আমার কোনো অন্য উদ্দেশ্য নেই। আমি তো ওখানে কথা বলারই সুযোগ পাইনি। আমার মানে হিন্দু কথাটা শোনার পরই, ইন্ডিয়ান হিন্দু কথাটা শোনার পরেই তো আমায় লিঞ্চিং করা শুরু করে দেয়। এমনকি ওখানকার যে আশেপাশে কিছু মানুষও ছিল, তারাও ওখানে তখন সাহায্যের জন্য আসেনি। হিন্দু হওয়ার জন্যই কি সাহায্যের জন্য গিয়েছেন, নাকি ভারতীয় হওয়াটাই দোষ বলে মনে করছেন? সেটা তো আমি ঠিক বলতে পারছি না, কারণ তারা কেন আসেনি সেটা তারাই জানে। এবং যখন তারা মারছিল, তারা তো ওইটা বলেই মারছিল, হয়তো সেই কারণেই আসেনি। তো
তো পরে যখন এই করতে করতে আমরা দুজন কোনো রকমে ঠেকিয়ে রাখি, প্রাণ বাঁচানোর চেষ্টা করি, তার মধ্যেই ওখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তো ওই ভিড় দেখে ওই যারা মারছিল, যারা ছিনতাই করছিল, তারা ওখান থেকে পালিয়ে যায়। তারপরে তো বাকিটা আমি যখন আমার বন্ধু আর তার ফ্যামিলি এসে আমরা যখন তাদের বাড়ি নিয়ে যায়, সেখানে যাওয়ার পরে আমি ওখানে হেল্পলাইন নাম্বারে কল করি 999। তারাও উল্টো আমাকে জেরা করছে, আপনি এখানে কেন এসছেন, কীরকম বন্ধু, কী লাগে, আর নানান ধরনের আমাকে জেরা করছে। 3-4 বার আমি কল করি, 3-4 বারই সেম কোয়েশ্চেন তারা করে। তো আমি দেখলাম এখানে তো কিছু হবে না, তো আমায় থানাতেই যেতে হবে। তো আমি ওখানকার সবচেয়ে নিয়ারবাই থানা, ঢাকার শ্যামপুর থানায় যাই। সেখানে যাওয়ার পরে তারা আমার কোনো রকম অভিযোগ তো নেয়ই না, উল্টো আমাকে বলে যে আপনার কেস এখানে নেওয়া যাবে না, ফরেনার আছেন, নানানভাবে বললো, আপনি অন্য থানায় যান, আরও বলে আমাকে ওখান থেকে রিফিউজ করে দেয়। দিয়ে ওখান থেকে বেরিয়ে আমি হাসপাতালে, একটি প্রাইভেট হসপিটাল শ্যামপুর থানার পাশেই, তারা বলে যে আমাদের ওখানে সার্জেন নেই, সার্জেন অ্যাভেলেবল নেই, আপনার এখানে চিকিৎসা হবেন, আপনি একটু বড় হসপিটালে যান। তো আমি ওখান থেকে পাশে একটি বড় নার্সিংহোম ছিল, সেখানে যাই। সেখানে যাওয়ার পরে তারা বলে যে আপনার তো পুলিশ কেস, তারপর ফরেনার, ব্যাপারটা অন্যরকম, আমরা এখানে আপনার ট্রিটমেন্ট দিতে পারবো, আপনি কোনো সরকারি সেই হাসপাতাল। রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে আপনাকে বারবার একের পর এক হাসপাতালের দরজা থেকে ফিরে আসতে হয়েছিল। হ্যাঁ, আমি রক্তাক্ত অবস্থাতেই, আমার তো একটা টি শার্ট পরেছিলাম, তো সেই টি শার্টের পিছন দিক পুরো ভিজে গেছিলো রক্তে, সামনের দিকও সম্পূর্ণ ভিজে গেছিলো রক্তে। তারপরে আমি ওই অবস্থাতেই মিনিমাম আমি 3 থেকে 4 ঘন্টা ঘোরাফেরা করি, বন্ধুর সঙ্গে থানা, তারপর হসপিটাল, এইসব জায়গায় ঘোরাফেরা করি। সবার শেষে আমি গিয়ে পৌঁছাই ঢাকা মেডিকেল কলেজে। সেখানে যাওয়ার পরে ওখান থেকে পাশে একটি বড় নার্সিংহোম ছিল, সেখানে যাই। সেখানে যাওয়ার পরে তারা বলে যে আপনার তো পুলিশ কেস, তারপর ফরেনার, ব্যাপারটা অন্যরকম, আমরা এখানে আপনার ট্রিটমেন্ট দিতে পারবো, আপনি কোনো সরকারি সেই হাসপাতাল। রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে আপনাকে বারবার একের পর এক হাসপাতালের দরজা থেকে ফিরে আসতে হয়েছিল। হ্যাঁ, আমি রক্তাক্ত অবস্থাতেই, আমার তো একটা টি শার্ট পরেছিলাম, তো সেই টি শার্টের পিছন দিক পুরো ভিজে গেছিলো রক্তে, সামনের দিকও সম্পূর্ণ ভিজে গেছিলো রক্তে। তারপরে আমি ওই অবস্থাতেই মিনিমাম আমি 3 থেকে 4 ঘন্টা ঘোরাফেরা করি, বন্ধুর সঙ্গে থানা, তারপর হসপিটাল, এইসব জায়গায় ঘোরাফেরা করি। সবার শেষে আমি গিয়ে পৌঁছাই ঢাকা মেডিকেল কলেজে। সেখানে যাওয়ার পরে ওখানেও আমাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরি করতে হয়, এর কাছে রিকোয়েস্ট করে তার কাছে রিকোয়েস্ট করতে হয়। দিয়ে তারা আমার জাস্ট সেলাইটুকু দিল, মাথায় একটা দিল, মাথায় সেলাই দেওয়ার পর আমাকে মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট এইখানে সেলাই, মুখে সেলাই দেওয়ার জন্য ঘোরাঘুরি করতে হয়। সেখানে আমার টাকা পয়সা খরচা করতে হয় যে মিনিমাম ট্রিটমেন্টটুকু নেওয়ার জন্য। তো জাস্ট সেলাই করে আমাকে ছেড়ে দেওয়া হয়। তারপর আমি ওখান থেকে বন্ধুর বাড়ি ফিরতে ফিরতে 2:30-3টে বেজে যায়, রাত 27 তারিখ রাত 2:30-3টে। তো আমি ভাবি যে পরের দিন সকালবেলায় আমি আবার পুলিশ বা কোর্ট বা যে কোনো রকম প্রশাসনিক সাহায্যের দ্বারস্থ হব। তারপরে তো আমি সকালবেলা যখন উঠি, দেখি ওখানে এলাকার মানুষ জড়ো হয়ে গেছে আমার বন্ধুর বাড়ির সামনে। তো জড়ো হওয়ার পর তারা আমার বন্ধুকে নানানভাবে, বন্ধুর পরিবারকে নানানভাবে হুমকি দেয় যে আমি যদি কোনো রকম আইনের দ্বারস্থ হই বা কোনো রকম থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করি, তাহলে আমার বন্ধুর ফ্যামিলিকে মেরে ফেলাবে বা আমার বন্ধুকে মেরে ফেলাবে, এইভাবে তারা ধমকি দেয়। তো এমনকি তারা এটাও বলে যে ইন্ডিয়ান হিন্দুকে কেন বাড়িতে রাখা হয়েছে, আরও নানান ধরনের কথা। আচ্ছা, আপনি যে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, উনি ধর্মের দিক থেকে হিন্দু ছিলেন না মুসলিম? না, তিনি মুসলিম ছিলেন। আচ্ছা, যে যুবকরা হামলা করেছিল, আপনার ওপর হামলা করে, আপনার বন্ধুর ওপর হামলা করে, তারা কি স্থানীয় যুবক ছিল? হ্যাঁ, তারা তো ওখানকারই লোকাল। যে বন্ধু চিনতেন, আগে কখনো দেখেছেন ওই যুবকদের? আমার যে বন্ধু ছিল সে তাদেরকে চিনতো, তো সে তাদের আইডেন্টিফাই করতে আমাকে সাহায্য করেছিল। তো ওখানে একজন হয়তো শিবচরের ছিল, বাকি সবাই ওই লোকাল জুরেনেরই, ঢাকার জুরেন এরিয়ারই, জুরেন বাগানবাড়ি এরিয়ার। এমনকি এই যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটি ওইখানের একটি মেডিসিন কোম্পানি, অনির্বাণ মেডিসিন কোম্পানি, তার অফিসের সামনেই ঘটে। সম্পূর্ণ সিসিটিভি ফুটেজটি
মানে ওখানে আছে, আমি সিসিটিভি ফুটেজটা নেওয়ার চেষ্টা করেছিলাম, তারা আমাকে দেননি। তো তারপরে তারা তো আমাকে মানে নানানভাবে আমার বন্ধুর ফ্যামিলিকে ভয় রাখে যে আমি যদি কেস করি তো মেরে ফেলবে। তো পরের আমি ভাবি যে পরের দিন আবার চেষ্টা করব। তো পরের দিনও তারা কলের মাধ্যমে বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করে, মানে যারা মেরেছিল তারাই বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করে ধমকানো বা কী বলে ওগুলোকে আপনার থ্রেটনিং করা। তো আমি দেখলাম যে এখানে আর আমি কিছু করতে পারবো না, যদি করার চেষ্টা করি তো আমার বন্ধুর জীবনের বা তাদের ফ্যামিলির ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই যে আপনি দেশে ফিরে এসেছেন, ফিরে এসে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, বাংলাদেশ হাইকমিশনেও বোধহয় আপনি অভিযোগ জানিয়েছেন যতটা আমাদের কাছে খবর আছে, কি উত্তর পেয়েছেন প্রশাসনের তরফ থেকে, কতটা সহযোগিতা পেয়েছেন? দেখুন, আমাদের ইন্ডিয়ান প্রশাসনের তরফ থেকে তো আমি মোটামুটি ভালোই সহযোগিতা পেয়েছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমাদের থানাতেও আমার জেনারেল ডায়েরি নিয়েছে এবং যে বেলঘুরিয়া থানায়, এবং আমি বাংলাদেশ হাই কমিশনও প্রথমে গিয়েছিলাম, গিয়ে একটি কমপ্লেন দায়ের করি, তারা কোনো রিসিভাল দেননি। এবং আমি পোস্টের থ্রুও একটি কমপ্লেন পাঠাই, স্পিড পোস্টের থ্রু, তারাও এখনও পর্যন্ত সেখান থেকে কোনো জবাব দেননি। আমি তাদেরকে ইমেলের দ্বারাও একটি কমপ্লেন লঞ্চ করি, এবং আমি আমাদের ইন্ডিয়ান হোম সেক্রেটারিকেও ইমেলের দ্বারা, পিএম অফিসেও ইমেলের দ্বারা এবং সিএম অফিসেও ইমেলের দ্বারা একটি কমপ্লেনের কপি পাঠাই। এবার দেখি প্রশাসন থেকে কতদূর আমি সাহায্য পাই। এখনও কি আতঙ্কে রয়েছেন আপনার পরিবার পরিজন, কিংবা যে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তারা কি এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছে? হ্যাঁ, তাদেরকে তো সমানে আতঙ্কে রাখা হচ্ছে। এখনও অবধি তাদের বাড়িতে মোটামুটি হামলা চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, এবং ওখানকার সাধারণ মানুষেরাও তাদেরকে নানানভাবে ডিস্টার্ব করছে এবং থ্রেটনিং দিচ্ছে যে আমি এগুলো কেন করছি সেই বলে। ওখানকার হিন্দুদের পরিস্থিতি এখন কেমন? দেখুন, আমি বলছি যে আমি যে ইন্ডিয়ান হিন্দু, আমি তো নিজের প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছি। তো ওখানকার লোকাল হিন্দুদের অবস্থা কীরকম আপনি নিজেই বুঝতে পারছেন। আমি তো নানান জায়গায় দেখছি যে ঢাকা কলেজ বলেন বা ঢাকা এরিয়াতে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে এসেছি, মানুষে ডোরম্যাট হিসেবে রেখেছে, মানুষ ওখানে পা রাখার জন্য রেখেছে। তো ওগুলো দেখেও আমি কিছু বলতে, আপনি নিজের চোখে দেখে এসেছেন? আমি নিজের চোখে দেখে এসেছি। আমি কেমন মনে হয়েছিল, মানে আপনি একটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে যাচ্ছেন, সেখানে নিজের দেশে জাতীয় পতাকার উপর পা দিয়ে চলে যাচ্ছে সবাই? এটা তো সম্পূর্ণই আমার কী হলো, মানে বাংলাদেশ প্রশাসন ওখানকার র্যাডিক্যালিজমকে কন্ট্রোল করতে একদম ফেল হয়ে গেছে, যেটা আমি দেখে এসেছি। প্রশাসন নিজে ভয় পাচ্ছে ওদেরকে কন্ট্রোল করতে বা ক্রাইম স্পটে যেতে। পুলিশ থেকে সেগুলো অ্যাম্বুলেন্স কেউই আসার সাহস করছে না, যেটা আমি দেখে এসেছি। মানে আপনি বলতে চাইছেন যে ওখানকার বাংলাদেশের যে প্রশাসন আছে তারাও আতঙ্কে রয়েছে, তারা নিজে থেকে কিছু কাজ করতে পারছেন না? হ্যাঁ, ক্রাইম স্পটে তো কেউ আসার সাহস করছে না। যদি পুলিশের দ্বারস্থ হই, তারাও কতটা কি হেল্প করতে পারবে সেটাও আমি বলতে পারছি না। এই যে আপনার উপর আক্রমণ করা হয়েছিল, তখন আপনার বন্ধু ছুটে এসেছিল, মোটামুটি বেশ কয়েকজন ছিল, আপনি বললেন যুবকদের দল। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে এত একটা মানে 8টা থেকে 9টার দিকে সন্ধেবেলা সেই একেবারে একটি পাড়ার মধ্যে এই যে ঘটনা, সেই ঘটনা, পুলিশ কোথায় ছিল? রাস্তাঘাটে তো পুলিশ থাকার কথা, কিংবা যারা দেখেছেন, চাক্ষুষ করেছেন দাঁড়িয়ে, তাদের তো উচিত ছিল প্রশাসনকে খবর দেওয়া। না, ওরা যারা এলাকার মানুষের ছিলেন তারা তো পুলিশের, মানে আমি যে পুলিশের সাহায্য নেব সেটা তো তারা কোনোভাবেই সমর্থন দেননি। উপরন্ত তারা বলছিল যে এইটা যেন এলাকায় যেন পুলিশ না আসে, এরা এটা চাইছিল বা বলছিল। আর পুলিশ তো আমি রাস্তাতে কোথাও দেখিনি, বা থানায় গিয়েও তো তাদের থেকে আমি কোনো সহযোগিতা পেলাম না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।